পৃথিবীতে এমন একটি সাম্রাজ্য ছিল যাদের জাহাজ সোনা আর রূপায় ভরে আটলান্টিক পাড়ি দিত। বিশ্বের সবচেয়ে বড় রূপার খনিটাও ছিল তাদের দখলে। তবু কয়েক প্রজন্মের মধ্যেই সেই সাম্রাজ্য দেউলিয়া হয়ে পড়ে। একবার নয়, বারবার। এত বিপুল সম্পদ তাদের আসলো কিভাবে, আবার হারিয়েও গেল কোথায়? 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন আটলান্টিক পাড়ি দিয়ে নতুন পৃথিবীর মাটিতে পা রাখলেন, তখন স্প্যানিশদের চোখে ছিল শুধুই সোনার নেশা। ইতিহাস বইয়ে এই অভিযানকে প্রায়ই নতুন পৃথিবীর আবিষ্কার হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে এটি ছিল একটি সুসংগঠিত রাষ্ট্রীয় লুণ্ঠনের শুরু। কারণ স্প্যানিশদের ওই সমুদ্রযাত্রা পৃথিবীকে বদলায়নি, বরং তাদের তৈরি করা শোষণের কলকারখানা বিশ্ব অর্থনীতির গতিপথ চিরকালের জন্য বদলে দিয়েছিল। কলম্বাস যখন প্রথম ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপে নামলেন, তখন সেখানে তাইনো ও আরাওয়াক আদিবাসীদের অত্যন্ত সমৃদ্ধ এক সমাজ ব্যবস্থা ছিল। স্প্যানিশরা খুব দ্রুত বুঝতে পারল এই মানুষগুলোকে সহজে নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থ হাসিল করা সম্ভব। 1495 সালে অভিযাত্রী কলম্বাস 14 বছরের বেশি প্রত্যেক তাইনো আদিবাসীর ওপর সোনার কোটা চাপিয়ে দিলেন। নিয়ম করা হল প্রতি 3 মাস অন্তর তাদের নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দিতে হবে। সোনার কোটা পূরণে ব্যর্থ হলে হাত কেটে ফেলার মতো নিষ্ঠুর শাস্তিও জুটত তাদের কপালে। এই নির্মম অত্যাচারে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। স্প্যানিশদের আগমনের সময় হিস্পানিওলা দ্বীপের লক্ষাধিক আদিবাসী থাকলেও 1512 সালের মধ্যে সেই সংখ্যা 20,000-এ নেমে আসে। অতিরিক্ত খাটুনি, অনাহার এবং ইউরোপীয়দের সঙ্গে আসা নতুন রোগ তাইনো আদিবাসীদের পুরো সমাজটাই ভেতর থেকে ভেঙে দিয়েছিল। বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও হারিয়ে ফেলে অনেকেই তখন আত্মহত্যার পথ বেছে নিত। নিজেদের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিত, যেন তাদের এই অমানবিক দাসত্ব মেনে নিতে না হয়। ক্রিস্টোফার কলম্বাস পথ দেখিয়েছিলেন। সাম্রাজ্য গড়েছিল স্পেনের কনকুইস্তাদোররা, অর্থাৎ বিজেতারা। 1521 সালে কনকুইস্তাদোর হার্নান কোর্তেস বর্তমান মেক্সিকোর আজটেক সাম্রাজ্যের রাজধানী টেনেচিটলান দখল করে ফেলেন। এর মাত্র 10 বছর পর ফ্রান্সিসকো পিজোরা আক্রমণ করেন দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্য। ইনকা সম্রাট আতাহুয়ালপা নিজের মুক্তির বিনিময়ে একটি ঘর সোনা ও 2টি ঘর রূপায় পূর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ইতিহাসের অন্যতম বড় মুক্তিপণ দেওয়ার পরেও তাকে নির্মমভাবে হত্যা করা হয়। Freedom isn't part of the contract. Pizarro takes the gold, then orders Atahualpa's execution. স্পেন বুঝে গিয়েছিল নতুন পৃথিবী শুধু ভূমি নয়, বিশাল এক সম্পদেরও ভাণ্ডার। এই সম্পদ লুট করার জন্য দরকার ছিল একটি স্থায়ী ব্যবস্থা, আর সেখান থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে কার্যকর শোষণযন্ত্রগুলোর একটি, যার পুরো কাঠামো দাঁড়িয়েছিল 3টি স্তম্ভের উপর। প্রথমটি ছিল এনকোমিয়েন্দা ব্যবস্থা। কাগজে কলমে এটি ছিল স্প্যানিশ রাজা কর্তৃক প্রদত্ত একটি অধিকার, যেখানে কোনো স্প্যানিশ উপনিবেশকারী নির্দিষ্ট এলাকার আদিবাসীদের রক্ষা করবে, তাদের ক্যাথলিক ধর্মে দীক্ষিত করবে এবং বিনিময়ে তাদের শ্রম ব্যবহার করতে পারবে। কিন্তু বাস্তবে এটি ছিল আইনের ভাষায় বৈধ করা এক ধরনের দাসত্ব। আদিবাসীদের খনি, খামার ও নির্মাণ কাজে দিনের পর দিন বিনা মজুরি বা নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হতো। দ্বিতীয়টি ছিল অন্ধকার খনি। এই শোষণ ব্যবস্থার হৃৎপিণ্ড ছিল একটি পাহাড়। একসময় পৃথিবীর মোট রূপার প্রায় অর্ধেক আসত ওই পাহাড় থেকেই, যার নাম ছিল সেরেরিকো, মানে সমৃদ্ধ পাহাড়। বর্তমান বলিভিয়ায় অবস্থিত পোটোসি নামের এই জনপদ 1545 সালে আবিষ্কৃত হবার পর খুব দ্রুত একটি দানবীয় শিল্প কারখানায় পরিণত হয়। পৃথিবীর ইতিহাসে খুব কম পাহাড় এত মানুষের জীবন কেড়ে নিয়েছে। স্প্যানিশরা খনি থেকে রূপা উত্তোলনের জন্য ইনকাদের প্রাচীন মিতা প্রথাকে এক নারকীয় ব্যবস্থায় রূপান্তর করেছিল। 800 মাইল দূর থেকে আদিবাসী পুরুষদের জোর করে নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে এই খনিতে কাজ করতে আনা হতো।
খনির ভেতরের পরিবেশ ছিল কল্পনার চেয়েও ভয়ানক। ঘোর অন্ধকার সুড়ঙ্গে পিঠে ৭৫ পাউন্ড আকরিকের বস্তা নিয়ে শত শত ফুট উঁচু জরাজীর্ণ মই বেয়ে উঠতে হতো এই শ্রমিকদের। ১৫৭২ সালের দিকে যখন পারদ ব্যবহার করে রূপা পরিশোধনের নতুন পদ্ধতি আবিষ্কার হল, তখন খনির ভেতরের পরিস্থিতি আরও চরম আকার ধারণ করল। পারদের বিষক্রিয়া আর খনির দম বন্ধ করা ধুলোয় হাজার হাজার আদিবাসী শ্রমিক তিলে তিলে মরতে শুরু করল। এই পাহাড়ের বুক চিরে যে চকচকে রূপা বেরিয়ে আসত, তার প্রতিটি কণায় মিশেছিল অবর্ণনীয় যন্ত্রণা। অনেক আদিবাসী তখন তাদের পুরুষদের এই মৃত্যুফাত থেকে বাঁচাতে নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে স্প্যানিশ কর্মকর্তাদের ঘুষ দিত। লুণ্ঠনযন্ত্রের তৃতীয় স্তম্ভ ছিল আফ্রিকা থেকে জাহাজে করে আনা দাস। আদিবাসী জনসংখ্যা যত কমতে লাগল, শ্রমিকের ঘাটতি পূরণ করতে স্প্যানিশরা আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে তখন জোর করে তুলে আনল। অনেককেই তখন উপকূল থেকে শত শত কিলোমিটার হাঁটিয়ে বন্দরে আনা হতো। তারপর শিকলে বেঁধে জাহাজের অন্ধকার খোলে গাদাগাদি করে তোলা হতো। আর যারা বেঁচে পৌঁছাতো তাদের জন্য অপেক্ষা করত খনি, বাগান আর আজীবন দাসত্ব। এই দাস বাণিজ্যই আধুনিক বিশ্বের বর্ণবৈষম্যের ভিত তৈরি করে দিয়েছিল। ট্রান্স আটলান্টিক স্ল্যাভ ট্রেড ডেটাবেসের তথ্য বলছে ১৫০১ থেকে ১৮৬৭ সালের মধ্যে আটলান্টিক পাড়ি দিয়ে প্রায় ১,২৫,০০,০০০ আফ্রিকানকে জোরপূর্বক ধরে আনে স্প্যানিশরা। পনেরোশো থেকে ১৮০০ সালের মধ্যে বলিভিয়ার পোটোসি পাহাড় থেকে প্রায় ১.৫ লক্ষ মেট্রিক টন রোপা উত্তোলন করা হয়েছিল। প্রশ্ন আসতে পারে, এত বিপুল পরিমাণ রোপা স্পেনকে নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত করেছিল? তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আটলান্টিক পাড়ি দেওয়া এই বিপুল রোপার খুব সামান্য অংশই স্পেনের ভেতরে থাকত। এই লুণ্ঠিত সম্পদ মূলত ইউরোপের অন্য দেশগুলোতে চলে যেত। স্পেন এই রূপা ব্যবহার করে নিজেদের দেশে উৎপাদনশীল কারখানা বানায়নি। তারা ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো থেকে সস্তায় তৈরি পণ্য কিনত আর ইউরোপ জুড়ে অন্তহীন যুদ্ধের খরচ মেটাত। ফ্লোরেন্স, জেনোয়া ও জার্মান ব্যাংকারদের কাছ থেকে নেওয়া বিপুল ঋণের সুদ দিতে দিতেই স্পেনের রাজকোষাগার খালি হয়ে যেত। আমেরিকার খনি থেকে বের হওয়া রূপা শুধু ইউরোপ নয়, এশিয়াকেও বদলে দেয়। স্প্যানিশরা ফিলিপাইনকে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করে। পোটোসি খনির রূপা সেখান থেকে চীনে যেত, আর বিনিময়ে এশিয়ার পণ্য ফিরে আসত ইউরোপে। ১৬ শতকের শুরুতে প্রথমবারের মতো বিশ্বের ৩ মহাদেশ একটি একক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্ত হয়, কিন্তু এই বাণিজ্যের মূল্য চুকিয়েছিল ফিলিপিনিরাও। পোলোওয়াই সার্ভিসিওস নামের বাধ্যতামূলক শ্রম ব্যবস্থায় তাদের নিজেদের চাষাবাদ বাদ দিয়ে জোর করে জাহাজ তৈরি ও কাঠকাটায় লাগানো হতো। জোরপূর্বক শ্রম ও ঔপনিবেশিক অর্থনৈতিক চাপে ফিলিপাইনের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বিভিন্ন সময়ে স্থানীয় দুর্ভিক্ষ ও খাদ্য সংকট দেখা দেয়। স্পেন গোটা পৃথিবী লুণ্ঠন করে ইতিহাসের সবচেয়ে বড় সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। তবুও স্প্যানিশ মুকুট বারবার নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। ১৫৭৫ সাল থেকে শুরু করে পরবর্তী ১২৩ বছরের মধ্যে স্পেন অন্তত ৮ বার ঋণ খেলাপি হয়। রাজকোষে আমেরিকা থেকে রোপা এলেও তা যুদ্ধ ও বিদেশি ঋণ পরিশোধেই ফুরিয়ে যেত। সম্পদের এই বিশাল প্রবাহ স্পেনের জন্য আশীর্বাদ না, বরং অভিশাপ হয়েই দাঁড়িয়েছিল। অর্থনীতির ভাষায় একে বলে রিসোর্স কার্ডস বা সম্পদের অভিশাপ। যখন প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দীর্ঘমেয়াদে একটি দেশকে উৎপাদনশীল অর্থনীতি গড়তে না দিয়ে উল্টো নির্ভরশীল ও দুর্বল করে দেয়। সস্তায় বিদেশি পণ্য কেনার সহজ সুযোগ পেয়ে স্পেনের নিজস্ব শিল্প ও কৃষি ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নেদারল্যান্ডস ও ইংল্যান্ড যখন এই রূপাকে পুঁজি হিসেবে ব্যবহার করে নিজেদের শিল্প ও বাণিজ্য শক্তিশালী করছিল, স্পেন তখন সম্পদের উপর নির্ভরশীল এক স্থবির রাষ্ট্রে পরিণত হয়।
যে সম্পদ তাকে সাম্রাজ্য দিয়েছিল শেষ পর্যন্ত সেই সম্পদই তার পতনের কারণ হয়। পটশির খনিতে আজও মানুষ কাজ করে। পাহাড়টি এখনও রূপা দেয়, কিন্তু সমৃদ্ধি দেয় না। 500 বছর আগে এখান থেকে পাওয়া রূপা ইউরোপের শক্তিশালী সাম্রাজ্য গড়েছিল, যুদ্ধের খরচ জুগিয়েছিল, ব্যাংকগুলোকে সমৃদ্ধ করেছিল। কিন্তু যাদের মাটি থেকে সেই সম্পদ তোলা হয়েছিল তাদের উত্তরসূরিরা আজও সেই ইতিহাসের মূল্য দিয়ে যাচ্ছেন। সম্পদ কোথা থেকে আসে তা আমরা ভুলে যাই, কিন্তু সম্পদের মূল্য যারা চুকিয়েছিল তারা কখনোই তা ভোলে না। স্পেন আমেরিকার পাহাড় থেকে রূপা তুলেছিল, কিন্তু সেই রূপার বড় অংশ শেষ পর্যন্ত চলে গিয়েছিল ইউরোপের অন্য শক্তিগুলোর হাতে। তাদের মধ্যে সবচেয়ে সফল ছিল একটি ছোট্ট দেশ। তাদের ছিল না বিশাল খনি, না বিপুল জনসংখ্যাও, কিন্তু তাদের ছিল নতুন এক অস্ত্র: কোম্পানি শেয়ার আর বাণিজ্য। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।